এই টাকলা হিটম্যান যদি একবার কাউকে শেষ করার কন্ট্যাক্ট নিয়ে নেয়, তাহলে তাকে বাঁচানোর ক্ষমতা পৃথিবীর কারো নেই। তার প্রতিটা হত্যাকাণ্ড এতটাই নিখুঁত, এতটা হিসাবি যে প্রমাণ রেখে যাও তো দূরে কথা, কেউ বুঝতে পারে না কিভাবে সব কিছু ঘটে গেল। আজকের মুভিটি আমরা দুর্দান্ত অ্যাকশন থ্রিলার মুভি, যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত শুধু টান টান উত্তেজনা আর শ্বাসরুদ্ধকর সব দৃশ্য। বলছি 2007 সালের জনপ্রিয় অ্যাকশন মাস্টারপিস হিটম্যানের কথা। তাই পুরো গল্পে আসল মজা নিতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যদি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এমন আরও দুর্দান্ত মুভি এক্সপ্লেনেশনের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। মুভি শুরুতে আমরা দেখি একটি রহস্যময় সংস্থা কয়েকজন এতিম শিশুকে সংগ্রহ করছে। তাদের প্রত্যেকের মাথার পেছনে বারকোডের মতো ট্যাটু বসানো হচ্ছে, কারণ তাদের কোনো ব্যক্তিগত পরিচয় নেই। সেই বারকোডে তাদের একমাত্র পরিচয়। এই শিশুদের মধ্যে একজনের কোড নাম্বার এজেন্ট 47। ছোটবেলা থেকে এমন কঠোর ও নির্মম প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে বড় হয়ে তারা পরিণত হয় পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক পেশাদার খুনিতে। তারা টাকা নিয়ে কাজ করে এবং তাদের লক্ষ্য হয় বিশ্বের সবচেয়ে শক্তিশালী অপরাধী, রাজনীতিবিদ ও মাফিয়ারা। এই হিটম্যানদের দক্ষতার নমুনা দেখানো হয় পশ্চিম আফ্রিকার একটি দূরবর্তী অঞ্চলে। সেখানে এক ভয়ঙ্কর গ্যাং একজন গুপ্তচরকে ধরে এনে তাদের নেতার সামনে ঝুলে রাখে। গুপ্তচরটি কিছুতেই তথ্য দিতে রাজি হয় না। গ্যাং লিডার তার হাত কেটে ফেলার পরও যখন সে মুখ খোলে না, তখন গলার সেলাই দাগ দেখে সন্দেহ হয়। শেষমেশ গুপ্তচর জানায় তার শরীরের ভেতরে এমন একটি বোমা বসানো হয়েছে। কথাটি শোনার সঙ্গে সঙ্গে সবাই আতঙ্কে ছুটে পালাতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে দূরে বসে একজন লোক হাতে রিমোট নিয়ে অপেক্ষা করছিল। আর সে কেউ নয়, সেই এজেন্ট 47। এক বোতাম চাপতাই বিস্ফোরণে পুরো ঘাঁটি ধ্বংস হয়ে যায়। কোনো গুলি নয়, কোনো দাহ নয়, শুধু নিখুঁত পরিকল্পনায় মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় পুরো গ্যাং। মিশন শেষ করে এজেন্ট 47 হোটেল রুমে ফিরে আসে। নিজের অস্ত্র লুকে রাখে, দরজার ফাঁক পেতে নিরাপত্তা নিশ্চিত করে। তারপর যোগাযোগ করে তার হ্যান্ডেলার ডাইনার সঙ্গে। এবার তার নতুন টার্গেট ফ্রান্সের প্রেসিডেন্ট বেলিকভ। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ মিশন, তাই পারিশ্রমিকও আগের চেয়ে কয়েকগুণ বেশি। অন্যদিকে আফ্রিকায় বিস্ফোরণের ধরন দেখে ঘটনাস্থলে পৌঁছে যায় এফবিআই এজেন্ট মাইক হুইটিয়ার। সে গত 20 বছর ধরে এজেন্ট 47কে ধরার চেষ্টা করছে। এই স্টাইলি অপারেশন দেখে সে বুঝে যায় এটা আর কারো কাজ নয়, এটা শুধু এজেন্ট 47-এর কাজ। আর এবার মনে হচ্ছে বহু বছর সে দাওয়াতাকে একেবারে সত্যের কাছাকাছি আনে। এজেন্ট 47কে ধরার জন্য শুধু এফবিআই অফিসার মাইকই নয়, তার সুঅভিজ্ঞ অসংখ্য কর্মকর্তা বছর পর বছর ধরে চেষ্টা করে ব্যর্থ হয়েছে। তাই অনেকেই শেষ পর্যন্ত এই অসম্ভব মিশন থেকে সরে দাঁড়িয়েছে। কিন্তু মাইক এখনও বিশ্বাস করে একদিন না একদিন রহস্যময় ঘাতককে খুঁজে বের করবেই। অন্যদিকে 47 নিজের হোটেল রুমে বসে ডায়নার কাছ থেকে এই মিশনের শেষ নির্দেশনা নিচ্ছিল। ডায়না জানায় ফ্রান্সের প্রেসিডেন্ট বেলিকভকে এমনভাবে হত্যা করতে হবে যেন পুরো বিশ্বের সামনে ঘটনাটি ঘটে। কারণ এই কন্ট্রাক্ট যিনি দিয়েছেন তার বিশেষ শর্তই ছিল মৃত্যুটি হতে হবে প্রকাশ্য এবং চাঞ্চল্যকর। পরদিন প্রেসিডেন্টের একটি বিশাল জনসভা বসে, হাজারো সমর্থক, কড়া নিরাপত্তা এবং সংবাদ মাধ্যমের উপস্থিতিতে প্রেসিডেন্ট মঞ্চ থেকে এগিয়ে যাচ্ছিলেন। ঠিক সে সময় একজন সাংবাদিক তাকে প্রশ্ন করছিল, হঠাৎকার দূর থেকে ছুটে আসা একটি নিখুঁত ছিনাপায় বুলেট মুহূর্তের মধ্যে তার মাথা বিদীর্ণ করে দেয়। বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে চারিদিকে। প্রায় 3 কিলোমিটার দূরে একটি বিল্ডিংয়ের ছাদ থেকে এই শটটি নিয়েছিল এজেন্ট 47। কাজ শেষ হতে সে পরিকল্পনা অনুযায়ী নিজের অবস্থানস্থলে একটি বিস্ফোরণ ঘটায়, যাতে সবাই মনে করে ঘাতক সেখানে আগুনে পড়ে মারা গেছে। তারপর পেছনে পথ নিঃশব্দে সরে যায়। ফিরে আসার পথে 47 ডায়নার কাছ থেকে জরুরি বার্তা পায়। বাসায় পৌঁছে যোগাযোগ করতে সে জানতে পারে একজন নারী তাকে ঘটনাস্থল থেকে বেরোতে দেখেছে। তার নাম নিকা। ডায়না জানায় এজেন্সির গোপনীয়তা রক্ষার জন্য নিকাকে খুঁজে বের করে সরিয়ে ফেলতেই হবে। সঙ্গে সঙ্গে নিকার ছবিও ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয়। 47 সেই ঠিকানায় পৌঁছে নিকাকে খুঁজে পায়, কিন্তু ট্রিগার টানে আগে পাশে দাঁড়ানো একজন লোকের মাথা স্নাইপার শটে উড়ে যায়। বুঝতে বাকি থাকে না এবার লক্ষ্যবস্তু নিকা নয়, স্বয়ং এজেন্ট 47। এখানে সে পুরো ষড়যন্ত্রের আভাস পায়। প্রেসিডেন্টকে হত্যা পর তাকে সরিয়ে ফেলার পরিকল্পনা ছিল, যাতে কোনো প্রমাণ বা সাক্ষী বেঁচে না থাকে। পরিস্থিতি বুঝে 47 নিকাকে হত্যা না করে দ্রুত হোটেলে ফিরে আসে, কিন্তু সেখানে পৌঁছে সে জীবনের সবচেয়ে বড় ধাক্কা খায়। ডায়না পাঠানো একটি ভিডিওতে দেখা যায় ফ্রান্সের প্রেসিডেন্ট বেলিকভ জীবিত অবস্থায় সাংবাদিকদের সামনে বক্তব্য দিচ্ছেন। এটা দেখে 47 হতবাক হয়ে যায়, কারণ সে নিজের চোখে দেখেছে তার স্নাইপার শট লক্ষ্যভেদ করছে। তাহলে যাকে সে হত্যা করছিল আসলে সে কে? ঠিক তখনই ডায়না ফোন করে জানায় এফবিআইয়ের অবস্থান শনাক্তন করছে এবং তার দল নিয়ে হোটেল থেকে এগিয়ে আসছে। দ্রুত সরে পড়তে হবে। অন্যদিকে এফবিআই অফিসার মাইক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে নিশ্চিত হয় যে প্রেসিডেন্ট হত্যার পেছনে এজেন্ট 47ই রয়েছে।
বহু বছরের অনুসন্ধানের পর অবশেষে সে তার সবচেয়ে কাঙ্ক্ষিত শিকারকে ট্র্যাক করতে সক্ষম হয়েছে। কিছুক্ষণের মধ্যে সশস্ত্র কমান্ডো দল 47-এর রুম গিয়ে ফেলে, কিন্তু দরজার সামনে দাঁড়াতে কার্পেটের নিচে থেকে কাঁচের মার্বেল ভাঙা শব্দ হয়। এই কিনো শব্দে 47-কে সতর্ক করার জন্য যথেষ্ট ছিল। এক মুহূর্তে দেরি না করে সে জানালা ভেঙে নিচে লাফ দেয়। আর ঠিক তখনই কমান্ডোরা দরজা ভেঙে রুমে ঢোকে। সঙ্গে সঙ্গে আগে থেকে পেতে রাখা গ্যান্ডের ফাঁদে শক করে প্রচণ্ড বিস্ফোরণে পুরো দলটি উড়ে দেয়। আর এইভাবে আবার সবাইকে ফাঁকে দিয়ে অদৃশ্য হয়ে যায় পৃথিবীর সবচেয়ে নিখুঁত পেশাদার ঘাতক এজেন্ট 47। হোটেলে কিচেনে আগে থেকে লুকিয়ে রাখা বরফের ভেতর থেকে এজেন্ট 47 তার বিশেষভাবে তৈরি করা পিস্তলটি বের করে নেয়। এরপর এক মুহূর্ত নষ্ট না করে ধীরে ধীরে হোটেল থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সামনে যেই আসে সে আর বাঁচার সুযোগ পায় না। সীমিত গুলি থেকে সত্ত্বেও 47 এমন নিখুঁতভাবে একেবারে কমান্ডোকে নিষ্ক্রিয় করতে থাকে যে পুরো করিডোর মুহূর্তের মধ্যে যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। কিন্তু কিছুক্ষণ পর সে বুঝতে পারে সামনে আরও অনেক সশস্ত্র সদস্য রয়েছে এবং তার অস্ত্রের গুলি প্রায় শেষ। তাই সরাসরি সংঘর্ষে না এগিয়ে সে দ্রুত লিফটের ছাদের ওপর লুকিয়ে পড়ে। এদিকে এফবিআই অফিসার মাইক পরিস্থিতি বিশ্লেষণ করে বুঝে যায় যে সম্ভবত 47 সম্ভবত লিফটের উপরে রয়েছে। সে সঙ্গে সঙ্গে তার টিমকে লিফটের ভিতরে পাঠায়, কিন্তু 47 যেন তাদের প্রতিটি পদক্ষেপ আগে থেকে অনুমান করে রেখেছিল। লিফট চলতে শুরু করতে উপর দিক থেকে গুলি চালায়। কয়েক সেকেন্ডের মধ্যে ভেতর থেকে পুরো দল নিস্তব্ধ হয়ে যায়। পরে মাইকে সরকারি লিফটের দরজা খুলে দেখে সদ্য পাঠানো কমান্ডাররা সবাই রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে। একটি মাত্র অভিযানে এতজন পরিষ্কৃত সদস্যকে হারিয়ে সবাই হতাশা পড়ে। এবার মাইকা তো দল 47-এর রুমে তল্লাশি চালায়। সেখানে তারা তার ল্যাপটপ চালু করার চেষ্টা করলে বুঝতে পারে গুরুত্বপূর্ণ তথ্য যেন কারো হাতে না পড়ে সেজন্য 47 আগে সেটি ধ্বংস করে দিয়েছে। তবে একটি বাক্সে তার নানা ধরনের অস্ত্র, সরঞ্জাম ও ছদ্মবেশে উপকরণ খুঁজে পায়। এই ঘটনার পর হোটেলে এসে উপস্থিত হয় ইন্টারপোল অফিসার মার্ক। সে মাইকে কটাক্ষ করে বলে একজন হিটম্যানকে ধরতে যদি এত সমস্যা হয় তাহলে বড় মিশনগুলো তারা কিভাবে সফল করে। কিন্তু সে জানতো না মাইক গত 20 বছর ধরে এজেন্ট 47-এর পিছনে তাকে ধরতে পারেনি। মার্ককে দেখে মাইকের পুরোপুরি ভরসা হয় না, তাই কথার ছলে তাকে ব্যস্ত রেখে গোপনে তার জামার কলারের ভেতর একটি ক্ষুদ্র ওয়্যারলেস মাইক্রোফোন বসে দেয়, যাতে মার্কের প্রতিটি কথোপকথন সে গোপনে শুনতে পারে। অন্যদিকে এজেন্ট 47 সরাসরি নিকের বাসায় পৌঁছে যায়। বন্দুক তাক করে সে জানতে চায় কে তাকে অনুসরণ করতে পাঠিয়েছিল, কিন্তু নিকা বারবার বলে সে কোনো ষড়যন্ত্রের অংশ নয়। এমনকি এর আগে কখনো এজেন্ট 47-কেও দেখেনি। অন্যদিকে 47 তাকে নিজের নিরাপদ আস্থানে নিয়ে গিয়ে চেয়ারের সঙ্গে বেঁধে শেষবারের মতো জিজ্ঞেস করে। নিকার কণ্ঠে আতঙ্ক থাকলেও তার কথা ছিল সত্যের ছাপ। সেই স্পষ্ট জানায় তাকে কেউ পাঠায়নি। নিকারে নির্ভীক উত্তর 47-কে ভাবে তোলে। অবশেষে সে তাকে হত্যা না করে মুক্ত করে দেয়। এদিকে আইনশৃঙ্খলা বাহিনী এখন আরও মরিয়া, যে কোনো মূল্যে এজেন্ট 47-কে ধরতে হবে। এই সিদ্ধান্ত নিয়ে তার সব দিক থেকে চাপ বাড়তে থাকে। পরবর্তীতে 47 নিকাকে নিয়ে একটি ব্যস্ত রেল স্টেশন আসে তাকে নিরাপদে সরে দেওয়ার উদ্দেশ্যে। কিন্তু স্টেশনে পৌঁছে সে চারপাশে অস্বাভাবিক পরিস্থিতি দেখে বুঝে ফেলে এটি একটি ফাঁদ। এখানে আগে থেকে উপস্থিত ছিল এফবিআই অফিসার মাইক, ইন্টারপোল অফিসার মার্ক এবং তাদের সশস্ত্র দল। অভিজ্ঞ ঘাতক হিসেবে 47 মুহূর্তে পরিস্থিতি বুঝে নেয়। সে নিঃশব্দে নিকাকে ভিড়ের মধ্যে রেখে এমনভাবে অদৃশ্য হয়ে যায় যে মাইক ও মার্ক কেউ বুঝতে পারে না যে ঠিক কখন তাদের চোখের সামনে থেকে সে হারিয়ে গেল। যখন দুই অফিসার বুঝতে পারে যে এজেন্ট 47 আবারও তাদেরকে ধোঁকা দিয়ে পালিয়েছে, তখন তারা দ্রুত চারিদিকে তল্লাশি শুরু করে। খুঁজতে খুঁজতে তারা পৌঁছে যায় স্টেশনে একটি নিচের নির্জন অংশে। কিন্তু তারা জানতো না সেখানে আগে থেকে উৎপেতে বসে আছে সেই রহস্যময় স্নাইপার, যে একসময় এজেন্ট 47-কে হত্যা করার চেষ্টা করেছিল। এবার তার নিশানা কাদের দিকে সেটা এখন দেখার বিষয়। সেই রহস্যময় স্নাইপারকে সামনে দেখে এজেন্ট 47 এক মুহূর্ত দেরি করে না। প্রথমে সে নিখুঁত শটে তার লক্ষ্য করে গুলি চালায়, ফলে স্নাইপারে বন্দুক ছিটকে মারতে পড়ে যায়। এরপর তাকে ধরে নির্মমভাবে মারতে মারতে জিজ্ঞেস করতে থাকে, বল সেদিন তোকে কে পাঠিয়েছিল আমাকে মারার জন্য। কিন্তু ঠিক তখনই এজেন্ট 47 স্যার আল থেকে কয়েকজন অফিসারকে এগিয়ে আসতে দেখে। পরিস্থিতি বুঝে সে আর সময় নষ্ট করে না, মুহূর্তে বন্ধে স্নাইপারটাকে শেষ করে দিয়ে দ্রুত সেখান থেকে সরে পড়ে। কিছু দূর এগোতেই হঠাৎ চারদিক থেকে তাকে ঘিরে ধরে কয়েকজন ঘাতক। এদের দেখে প্রথমে 47 কিছুটা অবাক হয়ে যায়, কারণ এরা তার ছোটবেলার সেই ট্রেনিং সেন্টারের সঙ্গী, যারা এখন সবাই বড় হয় পেশাদার হিটম্যান। ভিডিও শুরুতে বলেছিলাম এজেন্ট 47-এর মতো এমন আরও অনেক পরিষ্কৃত ঘাতক পৃথিবীতে ছড়ে রয়েছে, আর এরা সে সংস্থা তৈরি মারাত্মক কিলার। কিন্তু সবচেয়ে বড় ধাক্কা আসে তখন যখন 47 বুঝতে পারে এদের সবাইকে পাঠানো হয়েছে তাকে হত্যা করার জন্য। নিজেকে বাঁচাতে এ বাসায় ধীরে ধীরে কোমর থেকে দুটি ধারালো চাকু বের করে। আর তারপর শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই। কেউ কারো চেয়ে কম নয়, প্রত্যেকে মারাত্মক দক্ষ,
কিন্তু এজেন্ট 47 যেন তাদের সবার থেকে এক ধাপ এগিয়ে সেই একে একে সবাইকে নির্মমভাবে শেষ করতে থাকে। শেষে বেঁচে থাকে একজনকে ধরে তার গলার রশি পেঁচে এমনভাবে চেপে ধরে যে লোকটি শ্বাস দিয়ে মারা যায়। ঠিক তখনই সেখানে পৌঁছে যায় এফবিআই অফিসার মাইকের সহকারী জেন। সে বন্দুক তাক করে এজেন্ট 47কে আত্মসমর্পণ করতে বলে, কিন্তু সে জানতো না সে কার সামনে দাঁড়িয়ে আছে। এক মুহূর্তের মধ্যে 47 গুলি চালে জেনে হাত ঝাঁঝরা করে দেয়। তারপর তার নিজের বন্দুক কেড়ে নিয়ে তাকে জিম্মি বানিয়ে ফেলে। এই অবস্থাতে সেখানে পৌঁছে যায় এফবিআই অফিসার মাইক। এসে সে দেখে তার সহকারী ইতিমধ্যে এখানে এজেন্ট 47 হাতে বন্দী। সহকারীকে বাঁচানোর জন্য তাকে বাধ্য হয়ে মাইকের নিজের অস্ত্র নামিয়ে আত্মসমর্পণ করে, কারণ সে জানে এজেন্ট 47-এর সঙ্গে সামান্য ভুল চালাও মৃত্যুর কারণ হতে পারে। কিন্তু 47 সেখান থেকে খালি হাতে যায় না। চলে যাওয়ার আগে সে মাইকের বুক লক্ষ্য করে গুলি চালায়। তারপর নিকাকে নিয়ে দ্রুত সরে পড়ে। পরের দৃশ্যে দেখা যায় মাইক এখনও বেঁচে আছে, কারণ তার শরীরে বুলেট প্রুফ ভেস্ট ছিল। অল্পের জন্য সে প্রাণে বেঁচে যায়। কিছুক্ষণ পর ঘটনাস্থলে আসা ইন্টারপোল অফিসার মার্ক এসে সে মাইককে অপমান করে বলতে থাকে, একটা লোককে সামলাতে পারো না, আবার বড় বড় গ্যাং ধরার কথা বলো। কিন্তু মাইক এবার কোনো উত্তর দেয় না, কারণ সে বুঝে গেছে এজেন্ট 47 সাধারণ কোনো অপরাধী নয়। অন্যদিকে আমরা গাড়ির ভিতরে এজেন্ট 47 আর নিকাকে দেখতে পাই। আজকে ঘটনাগুলো নিজের চোখে দেখার পর নিকা অবশেষে জিজ্ঞাসা করে, তুমি আসলে কে? কিন্তু নিজের পরিচয় না দিয়ে উল্টো 47 তাকে জিজ্ঞাসা করে, তুমি সেদিন প্রেসিডেন্ট বেলিকপের কাছে কিভাবে গিয়েছিলে? তখন নিকা নিজের ভয়ঙ্কর অতীতের কথা খুলে বলে। সে জানায় টাকার লোভ দেখে একজন এজেন্ট তাকে প্রেসিডেন্ট বেলিকপের কাছে নিয়ে গিয়েছিল, কিন্তু সেখানে গিয়ে সে বুঝতে পারে বেলিকপ একজন বিকৃত মানসিকতার মানুষ। সে নিকাকে বিভিন্নভাবে নির্যাতন করত, তার শরীর কেটে সেখানে লবণ লাগিয়ে অসুস্থ আনন্দ দিত। প্রতিদিন তাকে ডেকে নিয়ে অমানসিক অত্যাচার চালানো হতো। এরপর নিকা বলে, আমি শুনেছি কি একজনে জানোয়ার টাকা হেডশট দিয়েছিল। যদি কখনো সে মানুষটা দেখা পেতাম তাহলে মন থেকে তাকে ধন্যবাদ দিতাম। কিন্তু নিকা এখনও জানে না যে মানুষটাকে সে ধন্যবাদ দিতে চায় সে আর কেউ নয়, তার পাশে বসে থাকা এজেন্ট 47। নিকার এই কষ্টে গল্প শুনে জীবনে প্রথমবার মতো এজেন্ট 47-এর ভেতর থেকে অন্যরকম অনুভূতি জন্ম নেয়। একজন নির্মম ঘাতক ধীরে ধীরে নিকার প্রতি দুর্বল হয়ে পড়ে। আর তোমরা তো জানোই, একজন হিটম্যান যদি টাকার জন্য এত ভয়ানক হতে পারে, তাহলে নিজের ভালোবাসার মানুষকে রক্ষা করার জন্য সে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আগের সে প্রেসিডেন্ট বেলিকপকে মারতে গিয়েছিল টাকার জন্য, কিন্তু এবার সে মরে উঠেছে প্রতিশোধের জন্য। তবে প্রেসিডেন্ট পর্যন্ত পৌঁছাতে হলে তাকে আরও অনেক গ্যাংস্টার আর সশস্ত্র লোকের মুখোমুখি হতে হবে। তাই সে নতুন পরিকল্পনা সাজাতে শুরু করে। এরপর এজেন্ট 47 নিকাকে নিয়ে একটি ক্লাবে যায়। দেখে মনে হচ্ছিল তারা হয়তো সেখানে সময় কাটাতে এসেছে, কিন্তু যারা এজেন্ট 47-কে চেনে তারা ভালো করে জানে সে কখনো অকারণে কোথাও যায় না। ক্লাবের ভেতরে বসে নিকার সঙ্গে গল্প করে অভিনয় করতে করতে সে আসলে কারো অপেক্ষা করছিল। আর ঠিক সেই সময় সেখানে ঘটতে চলেছিল আরও বড় কিছু। একজন ওয়েটার যখন তাদের টেবিলের পাশ দিয়ে ওয়াইনের গ্লাস নিয়ে যাচ্ছিল, তখন এজেন্ট 47 কোনো কথা না বলে গ্লাসটি হাতে তুলে নেয়। এতে ওয়েটার একটু অবাকে বলে, স্যার, এটা আমাদের অন্য গেস্টের জন্য। 47 শান্তভাবে আবারও গ্লাসটি ফিরে দেয়, কিন্তু এই অল্প সময়ের মধ্যে সে চুপিসারে সে ওয়াইনের মধ্যে এক বিশেষ ধরনের বিষ মিশিয়ে দিয়েছিল। ওয়েটার কিছুই বুঝতে না পারে গ্লাসটি নিয়ে চলে যায় এক প্রভাবশালী গ্যাংস্টারের কাছে, কারণ এজেন্ট 47 জানতো এই লোকটার কাছ থেকে সেই প্রেসিডেন্ট বেলিকপ পর্যন্ত পৌঁছানোর সূত্র পাবে। কিছুক্ষণ পর ওয়াইন খাওয়ার কারণে গ্যাংস্টার গলায় অস্বাভাবিক জ্বালা পড়া শুরু হয়। নিজেকে সামলাতে সে দ্রুত ওয়াশরুমে দেখে চলে যায়। আর ঠিক সেই সময় এজেন্ট 47 ও ধীরে ধীরে ওয়াশরুমে দেখে এগোতে থাকে। তবে ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে ছিল গ্যাংস্টার সব ভয়ঙ্কর দেহরক্ষী। ভেতরে ঢোকার আগে তারা এজেন্ট 47-এর পুরো শরীর ভালোভাবে তল্লাশি করে, তারপর নিশ্চিত হয়ে তাকে প্রবেশের অনুমতি দেয়। 47-এর পাশের একটি ওয়াশরুমে ঢুকে পড়ে। এরপর কোমরের উপর লুকে রাখা ফ্ল্যাশের কভারের ভেতর থেকে সে একটি ছোট আগ্নেয়াস্ত্র বের করে আনে। এই অস্ত্রটি সে আগের দিন সেখানে লুকে রেখেছিল। তারপর কোমর থেকে একটি সিরিঞ্জ বের করে বন্দুকের সঙ্গে স্নাইপার লাগিয়ে নেয়। সব প্রস্তুতি শেষ করে সে আস্তে করে বাইরে বের হয়। মুহূর্তের মধ্যে সাইলেন্সার লাগানো বন্দুক দিয়ে বাইরে দাঁড়ানো বডিগার্ডের মাথা গুলি করে নিঃশব্দে মেরে ফেলে। তারপর ভেতরে ঢুকে গ্যাংস্টারদের গাড়ি সে বিষ ভর্তি ইঞ্জেকশন ঢুকে দেয়। বিষ শৈলে প্রবেশ করতে লোকটা যন্ত্রণা ছটফট করতে শুরু করে। এই সুযোগে এজেন্ট 47 তাকে জিজ্ঞাসা করে, প্রেসিডেন্ট বেলিকপ পর্যন্ত পৌঁছতে হলে আমাকে কি করতে হবে? মৃত্যু যন্ত্রণায় কাঁপতে কাঁপতে লোকটা অবশেষে সত্যিটা বলে ফেলে। সে জানায় প্রেসিডেন্টের কাছে পৌঁছতে হলে আগে তার ছোট ভাই হেনরি বেলিকপ পর্যন্ত পৌঁছতে হবে, কারণ প্রেসিডেন্টের চারপাশে সবসময় কঠোর নিরাপত্তা থাকে, আর তার ছোট ভাই ছাড়া একটা মাছও ঢুকতে পারে না। এই তথ্য পাওয়ার পর এজেন্ট 47 বাকি দুই দেহরক্ষীকে গুলি করে শেষ করে দেয়। তারপর পুরো জায়গাটা এমনভাবে ছেড়ে আসে যেন কিছুই ঘটেনি। বন্দুক ফেলে দিয়ে আবার স্বাভাবিক ভঙ্গিতে ক্লাবে ফিরে আসে এবং নিকাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। আর নিকা এখনও জানায় না
এই মানুষটা কিছুক্ষণ আগে 5 জনকে হত্যা করে এসেছে। সেই রাতে নিকাকে নিরাপদে নিজের রুমে রেখে এজেন্ট 47 একটি অস্ত্রভর্তি বাক্স নিয়ে বেরিয়ে পড়ে। তার গন্তব্য প্রেসিডেন্টের ছোট ভাই হেনরি বেলিকভ। সেখানে গেছে দেখে ক্ষমতার দাপটে হেনরি বিলাসী জীবনে ডুবে আছে। চারপাশে নিরাপত্তা, পার্টি আর অসংখ্য লোকজন এসে আনন্দে মত্ত। ভেতরে ঢোকার সময় নিরাপত্তা রক্ষীরা তাকে আটকে দেয়। তখন এজেন্ট 47 নিজেকে অস্ত্রের ব্যবসায় পরিচয় দিয়ে বলে সে হেনরির সঙ্গে ডিল করতে এসেছে। তল্লাশি শেষে তাকে ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়। ভেতরে কিছু টেবিলের ওপর একে একে বিভিন্ন অস্ত্র সাজে দেখাতে শুরু করে। অস্ত্রগুলো দেখে হেনরি হাসতে হাসতে বলে এগুলো সব তো চাইনিজ খেলনা। আর সে আরও বলে তোমাদের কাছে যদি আসল মেশিন গান বা ভারী অস্ত্র থাকে তাহলে দেখাও, না থাকলে এখান থেকে বেরোয় যাও। কিন্তু বেচারা হেনরি জানতো না এ লোক অস্ত্র বিক্রি করতে নয়, তাকে হত্যা করতে এসেছে। হেনরির কথা শুনে এজেন্ট 47 ঠান্ডা করে বলে অস্ত্র চাইনিজ নাকি খেলনা সেটা বড় কথা না, বড় কথা হলো অস্ত্র কার হাতে আছে। চালাতে জানলে খেলনা দিয়েও মানুষ মেরে ফেলা যায়। এই কথা শেষ হতে সে মুহূর্তের মধ্যে 2 হাতে 2টি সেমি অটো মেশিন গান তুলে নেয়। আর তারপর শুরু হয় এক ভয়ঙ্কর গোলাগুলি। এজেন্ট 47 একের পর এক গুলি চালে হেনরি সব বডিগার্ডের লোকজন মাটিতে ফেলে দিতে থাকে। পুরো জায়গাটা কয়েক সেকেন্ডের মধ্যে যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। পুরো মুভির সবচেয়ে দুর্দর্শ অ্যাকশন দৃশ্যগুলো একটি ছিল এটি। চারপাশে শুধু গোলাগুলি শব্দের আতঙ্ক। মাত্র কয়েক মিনিটের মধ্যে এজেন্ট 47 পুরো জায়গাটি খালি করে ফেলে। সবশেষে সেই হেনরিকে ধরে ফেলে। এতক্ষণে ভয়ে কাঁপতে থাকে হেনরি তাকে জিজ্ঞেস করে তুমি আসলে কে। এজেন্ট 47 শান্তভাবে নিজে পরিচয় দেয়। তার কোনো নাম নেই। তার বন্দুক তাক করে বলে বল তোর ভাই প্রেসিডেন্ট বেলিকভকে আমি কোথায় পাবো। এজেন্ট 47 এর ভয়ঙ্কর রূপ দেখে হেনরি অবশেষে সত্যিটা বলে দেয়। সে জানায় প্রেসিডেন্ট পর্যন্ত পৌঁছাতে হলে তাকে অবশ্যই একজন মানুষের সাহায্য নিতে হবে। আসল মানুষটা হলো মার। মানে এবার বুঝতে পারছো পুরো খেলার পেছনে আসল চালবাজ কে হতে পারে। এখানে পুরো খেলাটা একদম পরিষ্কার হয়ে যায়। এজেন্ট 47 বুঝতে পারে এই মার্ক নামের লোকটা সেই ইন্টারপোল অফিসার যে শুরু থেকে দুই দিকে খেলা খেলছিল। শুধু তাই নয়, প্রেসিডেন্ট বেলিকভ নিজে থেকে এজেন্ট 47কে হত্যা করার দায়িত্ব দিয়েছিল। মানে এতক্ষণ ধরে তাকে সবাই আইনরক্ষক ভাবছিল, আসলে সে ছিল প্রেসিডেন্টের পোষা কুকুর। এই সত্য জানার পর এজেন্ট 47 আর এক মুহূর্ত দেরি না করে সেই হেনরি বেলিকভের মাথায় গুলি করে তাকে সেখানে শেষ করে দেয়। হেনরিকে হত্যা করার পর এজেন্ট 47 নিকাকে নিয়ে চলে আসে একটি পুরনো রেল স্টেশনে। কারণ এবছর এমন এক যুদ্ধে নামতে যাচ্ছে যেখান থেকে হয়তো আর জীবিত ফিরে আসা সম্ভব নয়। সে জানতো যদি এই যুদ্ধে সে হেরে যায় তাহলে প্রেসিডেন্টের লোকেরা শেষ পর্যন্ত নিকার কাছে পৌঁছে যাবে। তাই সে সিদ্ধান্ত নেয় নিকাকে শহর থেকে অনেক দূরে সরিয়ে দিতে হবে। এই স্টেশনে পৌঁছে সে নিকাকে একটি ট্রেনে তুলে দেয় আর জীবনে প্রথমবারের মতো নিজের অনুভূতির কথা প্রকাশ করে। এজেন্ট 47 নিকাকে জানায় সে তার প্রেমে পড়ে গেছে। সেই এটাও বলে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিশন শেষ করে সে আবার নিকার কাছে ফিরে আসবে। এই কথাগুলো বলতে বলতে তাদের মধ্যে তৈরি হয় এক আবেগঘন মুহূর্ত। এবার বাহারের হৃদয় সে নিকাকে বিদায় জানায়। অন্যদিকে প্রেসিডেন্ট বেলিকভের লোকেরা তার ছোট ভাই হেনরির মৃত্যুদেহ খুঁজে পায়। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে ডেকে পাঠানো হয় ইন্টারপোল অফিসার মার্ককে। প্রেসিডেন্ট আগে ফেটে পড়ে তাকে আদেশ দেয় যে আমার ভাইকে মেরেছে তার লাশ যেন আগামী 24 ঘন্টার মধ্যে মর্গে পড়ে থাকে। কিন্তু তারা কেউ বুঝতে পারেনি পরে 24 ঘন্টার মধ্যে তাদের নিজেদের জীবন ওলটপালট হয়ে যেতে চলেছে। সেখান থেকে বের হয়ে যাওয়ার সময় হঠাৎ পেছন থেকে মার্ক এসে তাকে ধরে ফেলে এজেন্ট 47। পরের দিন সকালে দেখা যায় মার্কের পুরো শরীর একটি বাথটাবের সঙ্গে বাঁধা অবস্থায় পড়ে আছে। তার হাতে ধরে দেওয়া হয়েছে একটি ওয়াকিটকি। ঠিক তখনই সেখানে আসে এজেন্ট 47। সে শান্ত করে মার্ককে বলে আমি এখন প্রেসিডেন্ট বেলিকভকে মারতে যাচ্ছি, তোর হাতে মাত্র 30 মিনিট সময় আছে। এরপর সে জানায় সামনে থাকে একজন স্নাইপারকে সে আগে টাকা দিয়ে নিজের দলে টেনে নিয়েছে। 30 মিনিট পর এখানে একটি বোমা বিস্ফোরিত হবে। আর বাঁচতে চাইলে মার্ককে ওয়াকিটকির মাধ্যমে সেই স্নাইপারকে প্রেসিডেন্টের উপর গুলি চালানোর নির্দেশ দিতে হবে, না হলে বিস্ফোরণে তার শরীর টুকরো টুকরো হয়ে যাবে। অন্যদিকে প্রেসিডেন্ট বেলিকভ তখন একটি বড় বিফ্রিংয়ে ভাষণ দিচ্ছিল। তার চারপাশে ছিল কড়া নিরাপত্তা। দূরে বসে একজন স্নাইপার শুধু অর্ডারের অপেক্ষা ছিল। অবশেষে নিজের প্ল্যান বাঁচানোর জন্য মার্ক ওয়াকিটকিতে নির্দেশ দেয় শুট করো। অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে স্নাইপার পরপর 3টি গুলি ছিল প্রেসিডেন্টের দিকে। কিন্তু প্রেসিডেন্ট বেলিকভ এতটাই দ্রুত ছিল যে একটি গুলিও তার মাথায় লাগে না। তবে এই হামলার কারণে পুরো জায়গাটি বিশৃঙ্খলা শুরু হয়ে যায়। সিকিউরিটি টিম দ্রুত প্রেসিডেন্টকে নিরাপদে সরিয়ে নিতে থাকে। চারপাশে আতঙ্ক, চিৎকার আর দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। আর ঠিক এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে সেখানে প্রবেশ করে এজেন্ট 47। তারপর শুরু হয় এক ভয়ঙ্কর হত্যাযজ্ঞ। এজেন্ট 47 একে একে প্রেসিডেন্টের সব নিরাপত্তা রক্ষীকে গুলি করে ফেলে দিতে থাকে। পুরো বিল্ডিং মুহূর্তের মধ্যে রক্তাক্ত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়।
আর এইভাবে সব গার্ডকে শেষ করে অবশেষে সে ভেতরের দিক দিয়ে এগিয়ে যেতে থাকে। এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে এজেন্ট 47 প্রেসিডেন্ট বেলুকপকে টেনে নিয়ে অন্য একটি রুমের মধ্যে নিয়ে যায়। তারপর তাকে একটি চেয়ারের সঙ্গে শক্ত করে বেঁধে ফেলে। এতক্ষণ ধরে যে মানুষটা পুরো দেশের ক্ষমতা নিয়ে খেলছিল এবছর নিজেই মৃত্যুর সামনে বসে কাঁপতে শুরু করে। এজেন্ট 47 এবার শেষবারের মতো তাকে জিজ্ঞেস করে, বল নিকা নামের মেয়েটা তোর কী ক্ষতি করেছিল? কিন্তু মৃত্যুর মুখে প্রেসিডেন্ট বেলুকপ নিজের অহংকার ছাড়তে পারেনি। সে উল্টো এজেন্ট 47কে ভয় দেখাতে শুরু করে। সে বলতে থাকে, তুই কি ভাবছিস আমার সিকিউরিটি তোকে ছেড়ে দেবে? তারা তোকে এমনভাবে শেষ করবে যে ভবিষ্যতে কেউ তোর মতো হিউম্যান হওয়ার সাহস পাবে না। প্রেসিডেন্টের মুখে এই কথাগুলো শুনতে শুনতে এজেন্ট 47 আর 1 সেকেন্ড অপেক্ষা করে না। কোনো আবেগ নয়, কোনো রাগ নয়, শুধু ঠান্ডা মাথায় বন্দুক তুলে সরাসরি প্রেসিডেন্টের মাথা লক্ষ্য করে গুলি চালে দেয়। এক মুহূর্তে শেষ হয়ে যায় প্রেসিডেন্ট বেলুকপের খেলা। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো প্রেসিডেন্টকে হত্যা করার পর এজেন্ট 47 সেখান থেকে পালানোর চেষ্টা করে না, বরং শান্তভাবে গিয়ে একটি চেয়ারে বসে পড়ে আর যেন কারোর জন্য অপেক্ষা করতে থাকে। ঠিক সে সময় দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে এফবিআই অফিসার মাইক এবং তার কমান্ডোর টিম। অবশেষে বহু বছরের চেষ্টা পর তারা এজেন্ট 47কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এজেন্ট 47 তার সামনে দাঁড়িয়ে মাইকে বলতে থাকে, বলেছিলাম না একদিন না একদিন তোকে আমি ধরবই। কিন্তু এখানে আসল রহস্য শুরু হয়, কারণ তোমরাকে সত্যিই ভাবছো এজেন্ট 47 এত সহজে দরদার মানুষ? মুভির একদম শেষ দৃশ্যে আমরা আবার নিকাকে দেখতে পাই। সে তখন একটি বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়েছিল, কিন্তু অন্যদিকে দূরে একটি উঁচু বিল্ডিংয়ের সাথে দেখা যায় আর একজন হিটম্যানকে। সে স্নাইপারদের নিকাকে টার্গেট করে রেখেছিল। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই হিটম্যান দেখতে একদম এজেন্ট 47-এর মতোই, একই চেহারা, একই স্টাইল, একই টাকমাথা। আর তার পাশে পড়ছিল আরেকজন হিটম্যানের মৃতদেহ। মানে পুরো দৃশ্যটা আরও রহস্যময় হয়ে যায়। তাহলে প্রশ্ন হলো, ওই মৃত হিটম্যানটা আসলে কে ছিল? যে স্নাইপার তাক করেছিল সে কি সত্যি নিকাকে হত্যা করেছিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, নিকাকে টার্গেট করে রহস্যময় হিটম্যান আসলে কে? এই সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে মুভির দ্বিতীয় পর্বে। আর বিশ্বাস করো, পরের পার্টে যে লেভেলে অ্যাকশন, স্নাইপার, শর্ট আর টুইস্ট দেখানো হয়েছে সেগুলো প্রথম পার্টের থেকেও কয়েকগুণ বেশি ভয়ঙ্কর। তাই তোমরা যদি এই মুভির দ্বিতীয় পার্টের এক্সপ্লেনেশন দেখতে চাও তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আরেকটি দুর্দান্ত মুভির এক্সপ্লেনেশন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।